জয় শ্রীকৃষ্ণ। আমি সুদীপ্ত। আগের দিনের গল্প আশা করি সবাই শুনেছ। আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক সমগ্র থেকে পিশাচ। শুরু করছি আজকের গল্প পিশাচ। বাড়িওয়ালা অত্যন্ত বিমর্ষভাবে বলল, আগে হ্যাঁ মশাই, এই বাড়িখানা নিয়ে আমি রীতিমতন বিপদে পড়ে গিয়েছি। খবরের কাগজে যা বেরিয়েছে তা মিথ্যে নয়। এ বাড়িতে গেল 3 মাসের মধ্যে 3 জন লোক মারা পড়েছে, আর সেই 3টি মৃত্যুই রহস্যময়। এ বাড়িতে বোধহয় নতুন ভাড়াটে আর আসতে রাজি হবে না। বিমল বলল, ব্যাপারটা আমাদের একটু খুলে বলবেন কি? বাড়িওয়ালা বলল, ব্যাপারটা এখন সবাই জানতে পেরেছে, সুতরাং আমার আপত্তি নেই। কুমার বলল, এ বাড়িতে যিনি শেষ ভাড়াটে ছিলেন সেই রামময় বাবুর নাম আমরা শুনেছি। উদ্ভিদবিদ্যা নিয়ে গবেষণা করে তিনি খুব নাম কিনেছেন। আগে হ্যাঁ, তিনি আসবার আগে কিন্তু আমার বাড়ির কোনো দুর্নামই ছিল না। কলকাতার কাছে যতটা সম্ভব নির্জনে বসে উদ্ভিদশাস্ত্র আলোচনা করবেন বলেই এই বাড়িখানা তিনি ভাড়া নিয়েছিলেন। বাড়ির পিছনকার বাগানে তিনি হরেক রকমের দামি গাছগাছরা আনিয়ে নানা রকম পরীক্ষা করতেন। পাছে কোনো অভিজ্ঞ লোক তার বাগানে গিয়ে গাছগাছরা ক্ষতি করে, সেই ভয়ে কাউকে তিনি সেখানে যেতে দিতেন না। এ বিষয়ে তার নিষেধ ছিল খুব স্পষ্ট। কিন্তু মাস 3 আগে দেখা গেল রামময় বাবুর উড়ে বেয়ারাটার মৃতদেহ বাগানে পড়ে রয়েছে। তার সর্বাঙ্গে লম্বা লম্বা কালো শিরা, তার দেহ যেন অনেকগুলো দড়ি দিয়ে কেউ খুব শক্ত করে বেঁধে ফেলেছিল। তার গলাতেও ফাঁসির দাগ। কিন্তু সবচেয়ে আশ্চর্যকর ও ভয়ানক ব্যাপার হচ্ছে, তার দেহের ভেতর এক ফোঁটাও রক্ত বা রস ছিল না। পুলিশ এলো, কিন্তু আজ পর্যন্ত এ হত্যাকাণ্ডের কোনো কিনারাই হয়নি। রামময় বাবু রটিয়ে দিলেন তার বাগানে নাকি ভূত আছে, কেউ যেন তার ত্রিসীমানায় না যায়। বিমল বললে, তারপর থেকে রামময় বাবু কি ওই বাগানের ভেতরে আর যেতেন না? বাড়িওয়ালা বললেন, যেতে বই কি, বাগানের ভেতরেই তার সারা বেলা কেটে যেত। তারপর শুনুন, মাস 2 আগে এক সকালে বাগানের ভেতর আরেকটা অচেনা লোকের মৃতদেহ পাওয়া যায়। পুলিশের তদন্তে প্রকাশ পায় সে হচ্ছে একজন পুরনো দাগি চোর। চুরি করবার মতলবেই সেখানে বেঘরে প্রাণ হারিয়েছে। সে হতভাগ্যের গায়েও ছিল তেমন লম্বা লম্বা কালো শিরার ডোরা, আর তার দেহের ভেতরেও এক ফোঁটাও রক্ত আর রস ছিল না। বিমল খানিকক্ষণ ভেবে বলল, আচ্ছা তারপর বলুন, রামময় বাবু কেমন করে খুন হলেন? বাড়িওয়ালা বললে, খুন না, খুন নয়। হপ্তাখানিক আগে বাড়ির একটা ঘর থেকে রামময় বাবুর মৃতদেহ পাওয়া যায় বটে, কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে বলেছে তাকে কেউ হত্যা করেনি। হৃদযন্ত্রের ক্রিয়া হঠাৎ করে বন্ধ হতেই তার মৃত্যু হয়েছে। কুমার শুধল, তার দেহেও কি কালো শিরার দাগ ছিল? রক্ত রস কেউ শোষণ করেছিল? বাড়িওয়ালা মাথা নেড়ে বলল, মোটেই না। তার মৃতদেহের অবস্থা ছিল সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু হুজুগের লোকেরা তো তা বিশ্বাস করবে কেন? রামময় বাবুর মৃত্যু নিয়েও তারা মহা হইচই লাগিয়ে দিয়েছে। বিমল বললে, আপনার আর কিছু বলার নেই? আছে, তবে সে বিশেষ কিছু নয়। রামময় বাবু মরা পড়বার আগেই ওই বাগানের ভেতরে প্রায় ইঁদুর, ছুঁচো, পেঁচা, বাদুড় আর চামচিকের মরাদেহ পাওয়া যেত। তাদের দেহ রক্ত রস কিছুই থাকতো না। বিমল উত্তেজিতভাবে বলল, আপনি যেসব জীবের নাম করলেন তারা সবাই নিশাচর। আচ্ছা, বাগানে কি কখনো মরা কাক, চিল, চড়াই পাখি পাওয়া গেছে? না, ও বাগান সাংঘাতিক হয় রাত্রি। সন্ধ্যের পর আজকাল ওপাশ দিয়ে কেউ হেঁটে যেতে চায় না। সকলেরই বিশ্বাস রাত্রে ওখানে পিশাচের আবির্ভাব হয়। রামময় বাবুর মৃত্যুর পর থেকেই বাড়িখানা খালি পড়ে আছে। ওখানে আর কেউ বাস করতে চাইবে বলে মনে হয় না। কুমার বলল, কিন্তু আমরা এখানে কিছুদিন বাস করতে চাই। বাড়িওয়ালা কিছুক্ষণ বিস্মিত চোখে বিমল আর কুমারের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললে, তাহলে আমার কোনো আপত্তির কারণ নেই, কিন্তু মনে রাখবেন, সব কথা শোনবার পর ওখানে গিয়ে যদি আপনারা কোনো বিপদে পড়েন, সেজন্য আমাকে দায়ী করতে পারবেন না। আমি ভাড়া দিই অর্থ লাভের জন্য, নরহত্যার জন্য নয়। বিমল বলল, আমাদের রক্ত শোষণ করে? আজও বোধহয় এমন পিশাচের সৃষ্টি হয়নি। তাহলে এই কথাই রইল, আজ বিকালেই আমরা ও বাড়িতে গিয়ে উঠব। বিমল ও কুমার বিকালের পর সেই রহস্যময় বাড়িতে এসে উঠল। টালিগঞ্জ থেকে যে পথটা রিজেন্ট পার্কের পাশ দিয়ে গড়িয়াহাটের দিকে চলে গেছে, তারই একপাশে এই সঙ্গীহীন বাড়িখানা দাঁড়িয়ে আছে। চারিদিকে ধুধু করছে মাঠ আর শস্যক্ষেত। মাঝে মাঝে একটা পোড়া পুকুর বা জলাভূমিতে অস্তগামী সূর্যকিরণ চকচক করে উঠছে। জায়গাটা নির্জন বটে। বাড়ির পিছনে খানিকটা জমি পাঁচিল দিয়ে ঘেরা। এটাই হচ্ছে রামময় বাবুর বাগান। বাগানের ঠিক ওপরের দোতলায় একটা ঘরে গরম জলে
চা মেশাতে মেশাতে বিমল বলল, আচ্ছা কুমার, ভূত প্রেতনি পিশাচে বিশ্বাস করো? কুমার বলল, সাধারণ লোক যখন ভূতের গল্প বলে আমি তখন সেটা হেসে উড়িয়ে দিই, কিন্তু বৈজ্ঞানিক পাণ্ডিত্যরা যখন ভূত প্রেত নিয়ে মাথা ঘামান তখন তো আর হেসে উড়িয়ে দিতে পারি না বটে, কিন্তু বিশ্বাস করতেও প্রবৃত্ত হয় না। বিমল বলল, পিশাচরা নাকি মানুষের মতন দেহধারী হলেও মানুষ নয়। অনেক সময় প্রেতাত্মারা নাকি মানুষের মৃতদেহর ভেতরে এসে আশ্রয় নেয়, তখন সেই মরা জ্যান্ত হয়ে জীবিত মানুষদের রক্ত চুষে খায়। লোকের কথা মানতে গেলে বলতে হয়, পাশের ওই বাগানে অমনি কোনো জ্যান্ত মরা রোজ রাত্রে জীবজন্তুর রক্ত শোষণ করতে আসে। বিমল ও কুমার দুজনেই জানলা দিয়ে বাগানের দিকে দৃষ্টিপাত করলো, কিন্তু তখন সন্ধ্যার অন্ধকারে বাগান আচ্ছন্ন হয়ে গিয়েছে। বিমল চা ঢেলে একটা পেয়ালা কুমারের দিকে এগিয়ে দিয়ে বলল, কিন্তু এই নির্বোধ পিশাচটা রক্তপানের জন্য আর কি কোনো ভালো জায়গা খুঁজে পেল না? এই পাঁচিল ঘেরা বাগানটুকুর ভেতরে কত কটা জীবই বা আসতে পারে? সামনের টেবিলের ওপর একটা চাপড় বসিয়ে দিয়ে কুমার বলল, ঠিক, বাগানের বাইরে এত বড় বড় জীব থাকতে সে এখানে বসে অপেক্ষা করবে কেন? বিমল হেসে বলল, হ্যাঁ, তবে যদি এই পিশাচটা অত্যন্ত বিলাসী কবির মতন ফুলের গন্ধ শুঁকতে ভালোবাসে তাহলে। কুমার বাধা দিয়ে বলল, আমি ওসব কিছু বলতে চাই না, আমার মত হচ্ছে এখানে পিশাচ টিশাচ কিছু নেই। বিমল চুপ করে চা পান করতে লাগলো। কুমার আর কিছু বলল না। চারিদিকে সন্ধ্যার নীরবতা ক্রমেই বেশ ঘনিয়ে উঠেছে। আচমকাই পাশের ঘর থেকে একটা শব্দ হলো, কে যেন কি একটা মাটির ওপর ফেলে দিলে। বিমল ও কুমার দুজনেই চমকে উঠে দাঁড়ালো, তারপর দ্রুত পদে পাশের ঘরে ছুটে গেল। ঘরের মাঝখানে রয়েছে একটা মস্ত বিড়াল। বিমল হাস্যমুখে গর্জন করে উঠে বলল, তবে রে দুরাত্মা পিশাচ, এমন করে আমাদের ভয় দেখানো? দাঁড়া! বিড়ালটা প্রকাণ্ড একটা লাফ মেরে জানলা পথে অদৃশ্য হয়ে গেল, কিন্তু তার কয়েক সেকেন্ড পরেই বাগানের ভেতর থেকে একটা বিড়ালের অত্যন্ত তীক্ষ্ণ ও অস্বাভাবিক আর্তনাদ জেগে উঠল, মাত্র একবার। তারপরেই সব চুপচাপ। বিমল আশ্চর্য হয়ে বলল, বাগানে গিয়ে বিড়ালটা অমন চেঁচিয়ে উঠল কেন? কুমার দরজার দিকে এগোতে এগোতে বলল, দাঁড়াও, আমি দেখে আসছি। বিমল তাড়াতাড়ি বলল, খবরদার, যা দেখবার কাল সকালে দেখলেই চলবে। মনে রেখো, রাত্রে বাগানও বিপজ্জনক। কি বিমল, তুমি ভয় পেলে নাকি? না ভাই, একে ভয় না, এ হচ্ছে সাবধানতা। সকালে আগে বাগানটা দেখি, তারপর ওখানে রাত্রিবাস করব। রামময় বাবুর বাগান সাধারণত লোকের কাছে বিশেষ উল্লেখযোগ্য বলে মনে হবে না, কারণ সেখানে যেসব বিখ্যাত ফুল গাছকে আদর করে তাদের কোনোটাই সেখানে নেই, কিন্তু সেখানে যেসব গাছগাছরা রয়েছে তার অনেকেরই পরিচয় বিমল ও কুমার জানে না। ফার্ন, পাতাবাহার, ঝাউ, ক্যাকটাস ও পাম জাতীয় এমন অনেক গাছ সেখানে রয়েছে বাংলাদেশে যাদের দেখা মেলে না। এদিকে রয়েছে অনেক রকমের অর্কিড। বিমল বলল, কুমার, তোমার আমার মতন তো বাগানের শখ আছে, কিন্তু এরকম অর্কিড কখনো দেখেছো কি? কুমার বলল, না, এগুলো বোধহয় ভারতবর্ষের অর্কিড নয়। বিমল উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, বাহ, চমৎকার! দেখো কুমার, দেখো, আরও কত অর্কিডের মাঝখানে বাঁধানো বেদির ওপর যে প্রকাণ্ড অর্কিডটা রয়েছে। অর্কিড যে এত বড় আর তার ফুল যে এমন অদ্ভুত হয়, না দেখলে আমি বিশ্বাস করতাম না। গাঢ় বেগুনি রং, আর তার প্রত্যেক পাপড়ির মুখ থেকে যেন টকটকে রক্ত ঝরে পড়ছে। রক্তমুখ অর্কিড ফুল। কুমার সেদিকে এগিয়ে গিয়ে বলল, বিমল, শিগগিরই এদিকে এসো। বিমল কয়েক পা এগোতেই স্তম্ভিত নেত্রে দেখল কালকে সেই বিড়ালের মৃতদেহটা আড়ষ্ট হয়ে পড়ে আছে। দুজনেই অবাক হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর বিমল ধীরে ধীরে বলল, তাহলে কাল আমরা এই বিড়ালটার মরণের কান্নাই শুনেছি। কে একে বধ করলো? কোন অজানা বিভীষিকা এই বাগানে বাস করে? আজ রাত্রে তা বোঝবার চেষ্টা করব। পেট্রোল, একটা 400 বাতির লণ্ঠন ও দুটো বন্দুক নিয়ে বিমল ও কুমার সন্ধ্যার পর বাগানে এসে বসল। খানিক আলোয় খানিক কালোয় বাগানের বিচিত্র গাছগুলো আরও অদ্ভুত দেখতে লাগলো। বাড়িওয়ালা সত্য কথাই বলেছিল, সন্ধ্যার পরে ভয়ে কেউ এদিকে আসে না, কারণ 2 ঘন্টা অপেক্ষা করার পর আশেপাশ থেকে তারা কোনো মানুষের সাড়া পেল না। তাদের মনে হলো এ যেন সৃষ্টি ছাড়া ঠাঁই, কেবল অভিশপ্তরাই এখানে বাস করতে পারে। 2-3টে পেঁচা ও বাদুড় শূন্যকে শব্দিত করে কোথায় উড়ে গেল। বিমল ও কুমার দুজনেই তাদের উড়ন্ত দেহের দিকে মুখ তুলে দেখলে। হয়তো তারা আশা করেছিল যে এইখানে কোনো অজ্ঞাত শত্রু তাদের দেহ ধরে বাগানের জমিতে পেড়ে ফেলবে। বিমল বলল, কুমার, একটা চমৎকার গন্ধ পাচ্ছ কি? পাচ্ছি।
কিন্তু বাগানে সকালে কোনো ফুল দেখিনি, কোনো সুগন্ধও পাইনি। হয়তো এই ফুল রাত্রে ফোটে। আমার মনে হচ্ছে সুগন্ধ আসছে ওই অর্কিডের দিক থেকে। আচ্ছা, আমি দেখে আসছি বলে কুমার উঠে পড়ল। বিমল দেখল কুমার ধীরে ধীরে অর্কিডের দিকে এগিয়ে গেল। তারপর সেই রক্তমুখ অর্কিড ফুলের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর মুহূর্তেই আর্তনাদ, এবং সঙ্গে সঙ্গে কুমারের দেহ মাটিতে লুটিয়ে পড়ল ভীষণ ছটফট করতে করতে। চোখের পলক ফেলবার আগেই বিমল সেখানে গিয়ে হাজির, এবং কুমারের দিকে চেয়ে ব্যাপারটা বুঝতে তার বিলম্ব হলো না। সে তখনই রিভলভার তুলে অর্কিড গাছটার দিকে দুবার গুলি বিদ্ধ করলো। তারপর মাটি থেকে কুমারের বন্দুকটা নিয়েও আরও দুবার গুলি ছোড়ার পর রক্তমুখ ফুলশুদ্ধ অর্কিড গাছটা দুখানা হয়ে ভেঙে পড়ল। কুমার তখন অজ্ঞান হয়ে গেছে। তার সারা দেহ জড়িয়ে অনেকগুলো লম্বা শুয়া বা দাঁড়া থরথর করে কাঁপছে। বিমল তাড়াতাড়ি ছুরি বার করে সেগুলো কাটতে বসলো। কুমারের জ্ঞান হয়েছে, কিন্তু তার সর্বাঙ্গ তখন ফোড়ার মতন টাটিয়ে রয়েছে। পাশে দাঁড়িয়ে বিমল বলল, আসল ব্যাপারটা এবার বোঝা গেল। বইতে পড়েছিলুম দক্ষিণ আমেরিকা ও আরও কোনো কোনো দেশে এমন কোনো কোনো জাতের অর্কিড পাওয়া যায় যারা জীবজন্তুর রক্ত শোষণ করতে পারে। উদ্ভিদশাস্ত্রে পণ্ডিত রামময় বাবু এইরকম এক মারাত্মক অর্কিড এনে এখানে পালন করছিলেন। দিনে সে নিরাপদ ছিল, কিন্তু রাত্রে তার তখন গন্ধ ছড়িয়ে নানা জীবজন্তুকে কাছে আকর্ষণ করে এই পিশাচ অর্কিড অক্টোপাসের মতন শুয়া দিয়ে তাদের আক্রমণ করত। তোমরা শুনছিলে আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা পিশাচ ভৌতিক সমুদ্র থেকে। কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লাগে অবশ্যই একখানা কমেন্ট করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে আবার একটা এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।